মানে 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ। এবার রাত্রে ছাদে উঠে ধরুন আপনি তারার দিকে তাকিয়ে আছেন, বলছি ঠিক আছে তাই হবে, বাচ্চা যেন না কাঁদে। তো স্বামী, স্ত্রী এবং বাচ্চা তিনজনে মিলে সিনেমা দেখছেন, তার জন্য ইউনিট সাম প্রোটেকশন, ইউনিট সাম পাওয়ার, যে ঢিলি ফেলতে দেবো না, প্রতিবিম্বের মধ্যেই পড়বে। আবার এটাও তো হয় যে অনেকে মোকাবিলা করতে গিয়ে রিস্ক নেয়, এরকম ডেট অফ বার্থ নিয়ে যদি। হ্যাঁ, মোকাবিলা মানে ধরে রাখুন যে কোনো জীবনে যে কোনো জায়গায় আমরা বিভিন্ন মানুষদের সাথে মিশি, দেখা যায় যে পরিবারে মোকাবিলা করে ফেললো, কাকার সাথে, জ্যাঠার সাথে, পিতার সাথে, মায়ের সাথে, বোনের সাথে, দিদির সাথে, বা বিরোধী কোনো কেউ, বা অন্য মত পোষণ করেন এমন কেউ, পার্টনারশিপের সাথে, সেখানে যিনি পার্টনার রয়েছেন, বা শ্বশুর বাড়ির সাথে মোকাবিলা, কেন বলেছে আমাকে, এরকম বিভিন্ন জায়গায় মানুষ মোকাবিলা করে, কলিগের সাথে, বসের সাথে, ইভেন ফ্রেন্ডের সাথে, প্রতিবেশীর সাথে, অপোনেন্ট পার্টির সাথে, ডেফিনেটলি। তো মোকাবিলা করতে গিয়ে বিপদে পড়ে। এবার মোকাবিলা করাটা দেখতে হবে আমার ওয়েটটা কতখানি। আপনি দেখবেন সিংহ বা বাঘ অ্যাটাক করছে, 2টি সিংহ রয়েছে বা 2টি বাঘ রয়েছে, 4টে হাতি রয়েছে, তারা করবে না, কোনো মতেই করবে না, তাদের প্ল্যান থাকে। তো আমরা মানুষেরা কিন্তু অত প্ল্যান করি না। যাদের জন্মের ডেট দেখা যায় 2, 4, 7 এবং 9, এরা মোকাবিলা করতে গিয়ে বিপদে পড়ে যায়। আচ্ছা, মানে ঝোঁকের মাথায় আমি যখন সেই জায়গায় আমি একটু দেখিয়ে ফেলেছি বেশি, আমি সেই জায়গায় এগিয়েই যাব, নিজেকে রুখবো না। 2, 4, 7 এবং 9 জন্মের মান্থ, জন্মের ডেট এবং জন্মের সাল অ্যাডিং করে যদি 2, 4 বা 7 বা 9 আসে, সিঙ্গেল ডিজিট অ্যাডিং করলে, অথবা এই ডেটে জন্মগ্রহণ করছে 2, 4, 7 বা 9, মানে 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, বা 7 মানে 7, 16, 25, 4 মানে 4, 13, 31 বা 22, 9 মানে 9, 18, 27, এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মোকাবিলা করতে গিয়ে বিপদে পড়ে। এবং যখন এই অনুষ্ঠান থেকে এরা জানছে আমি অসুবিধায় পড়তে পারি, প্রথমে আমি পড়বো না, কিন্তু যদি তারা পড়ে যায় অলরেডি কোনো খারাপ দশায় পড়ে, অনেক ক্ষেত্রে প্যারেন্টসরা বলছি করে ফেললো সে, তখনই জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ। স্যার, আপনি এতক্ষণ যা বললেন এই ডেটসগুলো নিয়ে, তাতে আমাদের দর্শকেরা আশা করি এতক্ষণ চিন্তায় পড়ে গেছেন যে আমি কোন জায়গায় আছি। তো নিশ্চয়ই সমাধানও আছে কিছু, আপনি তাদেরকে হেল্পও করতে পারবেন। ইন ম্যাক্সিমাম কেসেস সমাধানটাই আছে, এগুলো তাদের হাতেই আছে। আচ্ছা, যেগুলো প্রবলেম তারা পড়ছে, রিস্ক নিয়ে ফেলেছে। এবার কি দরকার? প্রথম দরকার টলারেন্স, এবং টলারেন্সটা সংকীর্ণ অর্থে হয়তো প্রতিবেশীর সাথে, সংকীর্ণ অর্থে হয়তো ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে, সংকীর্ণ অর্থে ল্যান্ডলেডি বা ল্যান্ডলর্ডের সাথে, সংকীর্ণ অর্থে কলিগের সাথে, বা কাজের জায়গায়, বা অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের সাথে টিচারের সম্পর্ক খারাপ হয়ে যায়, কোনো একটা দেখা গেল কোনো কিছু তাদেরকে তারা সেই মতন সাপোর্ট দিচ্ছে না, এটা সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে টলারেন্স প্রয়োজন, সেখানে বুদ্ধের টলারেন্স, গান্ধীজির টলারেন্স। ব্যাপক অর্থে টলারেন্স ভীষণ মাত্রায় জরুরি। এবার টলারেন্সটা আসবে কোত্থেকে? টলারেন্স আসার জন্য বুঝতে হবে যে এই পৃথিবীতে লং টার্মের জন্য কেউ কারুর বোঝা নেবে না, হাজব্যান্ড ওয়াইফের বোঝা নেবে না লং টার্মের জন্য, ওয়াইফ হাজব্যান্ডের বোঝা নেবে না। যদি কোনো কারণে আপনি এমন কিছু করে ফেলেন আপনি তার কাছে বোঝা হয়ে পড়ছেন, সে কিন্তু ঘাট থেকে সরিয়ে দেবে লং টার্মের জন্য। প্রথমত কারোর উপর বোঝা হওয়া যাবে না। আমি কারো কাছে খুব ওয়েট হয়ে যাচ্ছি, পুত্রের কাছে পিতা বোঝা হয়, পিতার কাছেও পুত্র বোঝা হয়। পিতা হয়তো সরিয়ে দেয় না, কিন্তু তাকে একটু অন্য নজরে তাকায়। প্রথম হচ্ছে টলারেন্স, সহ্য করতেই হবে, কারণ কারোর উপর বোঝা হওয়া যাবে না, এটা প্রথম মাথায় কিন্তু সেট করতে হবে। এটা প্রথম হচ্ছে রিস্ক জায়গাটা থেকে বাঁচার জন্য। দ্বিতীয় হচ্ছে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, যত রকম বৃদ্ধচারণ শক্তি আসুক না কেন, যত রকম আপনি অপমানিত হন না কেন, কেউ ডিস্টার মধ্যে পড়ুক না কেন, তাকে তার বিপরীত পরিস্থিতি তৈরি হলে, তাকে সম্মানিত করলে, তাকে আর্থিক দিক থেকে অনুকূল জায়গায় নিয়ে এলে, তাকে সে ভালো থাকলে কি রিয়াকশান করতো সেই রিয়াকশানটা তাকে করতে হবে। পরিস্থিতি কিন্তু প্রতিকূল, কিন্তু রিয়াকশান কি করছি আমি,
অনুকূল থাকলে যেটা করতাম সেটা। তৃতীয়ত, রিস্ক তখনই আসবে না প্রত্যেক কাজের মধ্যে কিছু পার্সেন্টেজ ভালো থাকবে, কিছু পার্সেন্টেজ মন্দ থাকবে, হতেই হবে। পৃথিবীর এমন কোনো কাজ নেই যে কাজে 100% ভালো আছে, 100% মন্দ আছে। হতে পারে 10টার মধ্যে কোনো একটা খুব বাজে কাজ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, 9টা মন্দ, একটা কিন্তু ভালো হয়। সেগুলোকে বিচার করা, নিজেকে রিয়েলাইজ করানো যে ভাই আমার একটা ভুল হয়েছে, এই জন্য প্ল্যানিং করা যে এন্ড রেজাল্টটা কি। এবং এটা মাথায় মনে রাখা যে আই হ্যাভ টু পুট দ্য ফার্স্ট থিং ফার্স্ট। এটা হয়ে গেছে, এবারে বাকি যে কাজটা আমাকে প্রথমে ওটা অ্যাপ্লাই করতে হবে। এবং সিক টু আন্ডারস্ট্যান্ড সামবডি, নট টু বি আন্ডারস্টুড। আমায় কেউ বুঝবে এটা নয়, আমি তাকে বুঝবো। এবং যখন এই সমস্ত কাজকর্ম রিস্ক হওয়ার জন্য, যখন আমার কাজটা অনেক স্লো হয়ে গেছে, আমি স্লো হচ্ছি আস্তে আস্তে, সেই সময়ই আমার স্পিডটাকে ডবল করে দেওয়া। এবার এগুলো করবো কীভাবে? এই সব কিছু না একটা টার্ম খুব ইউজ হয়, হচ্ছে অ্যান্টিসিপেশন। রাইট, তাই না? একদম। এবার এই অ্যান্টিসিপেশনটা একটা এনার্জি, যে অ্যান্টিসিপেশনটা আমাদের আইডিয়াস, আমাদের আইডিওলজি, আমাদের ওপিনিয়ন, যেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে মাস্টারিং করতে হয় আমাদের এনার্জিগুলোকে কন্ট্রোল করার জন্য। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্রাগল করি আমাদের ইমাজিনেশন এবং পাস্ট মেমোরিকে নিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইমাজিন করে ফেলি এবং কিছু মেমোরিজ, পাস্ট মেমোরিজ, যে কোনো ক্ষেত্রে, যে লোকটা এরকম আমরা ইমাজিন করে ফেলি এটা হতে চলেছে, তার জন্য আমাদের কিছু এনার্জি লস হয়। এবার রেমেডি হচ্ছে কি, আমাদের বডি, হিউম্যান বডি জেনারেলি 2000 থেকে 2500 ক্যালোরি পার ডে প্রয়োজন। যদিও কিছুটা ডিফার করে, সাইজ, ওয়েট, জেন্ডার, এর উপর কিছুটা ডিপেন্ড করে, কিছুটা চেঞ্জ হয়, কিন্তু প্রচুর নয়। আমাদের অ্যাভারেজে 2000 থেকে 2500 ক্যালোরি লাগে বডিতে। এবার আপনি জেনে আশ্চর্য হবেন, আমাদের এই মস্তিষ্ক, এই পার্টটা, মেনলি ব্রেন পার্টটা, টোটাল বডির 2%-এর কাছাকাছি ওয়েট হওয়া সত্ত্বেও 20 থেকে 30% এনার্জি কিন্তু টেনে নেয়। এই ক্যালোরি মানে এতটা লাগে। বাকি যে ব্রেন 20% টেনে নেয়, মানে যদি 2000 ক্যালোরি লাগে অ্যাপ্রক্সিমেটলি, তাহলে 20% 400 ক্যালোরি পার ডে লাগে। এই যে আমরা কথা বলছি, এই কথা যদি কন্টিনিউয়াস চলে তাহলে কিন্তু 20% চলবে না, 40% আসবে। জেনারেল আমরা যে কথাবার্তা বলি, জেনারেল কাজকর্ম করি, যে কোনো জায়গায় চাকরি করছি, মোটামুটি ব্যালেন্স রেখে, তাদের 20% ক্যালোরি টানে। এবার রাত্রে ছাদে উঠে ধরুন আপনি তারার দিকে তাকিয়ে আছেন, বা সকালের দিকে বা দুপুরের দিকে বা বিকেলের দিকে মেঘের ফুটো দিয়ে ধরুন সূর্যের আলো আসছে, তেমনি তাকিয়ে আছেন। সাধারণ ব্রেন কোনো চিন্তা করছে না, তাতেও 328 ক্যালোরি নষ্ট হচ্ছে। আমাদের ব্রেন কিন্তু নষ্ট করছে। রেমেডি হচ্ছে এই ক্যালোরি বা এনার্জি, সেগুলোকে সাপ্লাই দেওয়া। ক্যালোরি সাপ্লাই দেবে না, ভেতরে এনার্জি সাপ্লাই দেবে, থটের এনার্জি। আমাদের প্রত্যেকটা থট একটা করে এনার্জি। আমরা প্রতিদিন আনুমানিক 16,000 মতন ওয়ার্ডস ইউজ করি, মিনিমাম 7,000 ওয়ার্ডস ইউজ করি। খুব কম কথা বললেও মোটামুটি বলি। তা প্রথম কাজ হচ্ছে, এই যত ওয়ার্ডস বলবো তত আমরা কিন্তু ক্যালোরি বার্ন করবো, ভেতরে এনার্জি কিন্তু নষ্ট হবে। শুধু এই ওয়ার্ডস মানে কিন্তু মুখ দিয়ে যে ওয়ার্ডস নয়, ভেতরের ওয়ার্ডস যাও। ধরুন মার্কেটের মধ্যে যখন কেউ থাকে, মাছ বিক্রি করছেন যিনি, বা আলু বিক্রি করছেন, পটল বিক্রি করছেন, কোনটা মার্কেটে চলে যান, মানিকতলার মার্কেট, হাতিবাগানের মার্কেট, যে কোনো মার্কেটে, আপনি যেখানে থাকেন যে মার্কেটে, বড় মার্কেটে চলে যান, একটা গম গম করে আওয়াজ হচ্ছে, হঠাৎ করে সাডেনলি সব চুপ, সাইলেন্ট। সে কিন্তু বুঝতে পারবে যে আমি এতক্ষণ ছিলাম অন্য জগতে। তাহলে ভেতরেও কিন্তু আমাদের মার্কেট নয়েজ চলে। যখনই আপনি সাইলেন্ট হয়ে যাচ্ছেন, তার মানে কিন্তু হাফ এনার্জি আপনি স্টোর করতে পারছেন। আমরা প্রতিদিন যে কথা বলি, সে কথাটা সেটাই বলবো, সেন্টেন্সগুলো যদি কমিয়ে ছোট করে ফেলি, যে অত বেশি বলার দরকার নেই, সলিড কিছু কথা বলবো, এবং ভেতরেও কিন্তু কম বকবক করব। যদি এটা করি তাহলে এনার্জি কিন্তু আমরা স্টোর করতে পারবো। কারণ আমাদের ব্রেনের জন্য কিন্তু 20% মিনিমাম এনার্জি নষ্ট করছি, এবং বাকি যে 80% মতন যে এনার্জি থাকে, তার মধ্যে প্রায় 20% আবার আমাদের ডাইজেশনে যাচ্ছে। তাহলে আনুমানিক অ্যাভারেজ যারা মানুষ, যারা
শিক্ষিত, যারা ব্রেন দিয়ে কাজকর্ম করে, 50% এনার্জি আমাদের ব্রেন থেকে এবং খাদ্যকে হজম করা জন্য চলে যাচ্ছে। বাকি 50 যাচ্ছে আপনার প্যাঙ্ক্রিয়াসের জন্য, কিছুটা পার্সেন্টেজ হার্টের জন্য, লাংসের জন্য, এই যে আমরা হাঁটি চলি, বিভিন্ন ক্ষেত্রে বডিটাকে চালানোর জন্য, স্কেলেটন মাসেলের জন্য যাচ্ছে। 50% আনুমানিক যাচ্ছে কিন্তু আমাদের ব্রেন এবং ডাইজেশনে। যদি আমরা ভেতরটাকে সাইলেন্ট করে দিতে পারি, সাইলেন্ট মানে কিন্তু জাস্ট মৌনতা নয়, মানে ইট ইজ নট দ্য প্র্যাকটিসিং এফেক্ট, নো। ভেতরে যে বিড়বিড় চলে সেটা কিন্তু বন্ধ করতে হবে। যে মুহূর্তে আপনি বন্ধ করে দিলেন, সেই বন্ধ করে দিলেই কিন্তু আপনার এনার্জি স্টোর হতে আরম্ভ করবে। কিন্তু অনেকে সেই ভেতরের বিড়বিড়ে বন্ধ করতে পারে না। তাহলে ইউ নিড টু কানেক্ট উইথ গড। গড যেগুলো বলে গেছেন বেদের মধ্যে, সেই কাজগুলো করতে হবে। পুণ্য, কীর্তি, ধ্যানযজ্ঞ, নাম, স্থান, দ্রব্যযন্ত্র, ঔষধি। অটোমেটিক্যালি যখন আপনি স্লো হয়ে পড়ছেন, যখন আপনি মারাত্মক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনি অনুকূল জায়গা তৈরি করা উচিত, কিন্তু পারছেন না, কোনো মতেই হচ্ছে না। আপনি ভাবছেন, যেটা আমি বললাম, অন্যকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, আপনাকেও আন্ডারস্টুড করবে না, কিন্তু আপনিই করে যাচ্ছেন। সারাক্ষণ আমি করে গেলে তো মুশকিল। তাহলে ইউনিট এনার্জি, সেখানেই অ্যাস্ট্রোলজি আপনাকে সাহায্য করবে। সেখানেই দেখবেন তখন কোনো সময় দশমহাবিদ্যার এনার্জি, কোনো সময় তন্ত্রের অন্য এনার্জি, বাস্তুর কোনো এনার্জি, রেমিডিয়াল স্টোনের বা জেমসের এনার্জি, বিভিন্ন এনার্জির, দ্রব্যের এনার্জি, যন্ত্রের এনার্জি, বিভিন্ন এনার্জি, জিওমেট্রিক্যাল ডায়াগ্রাম, তার থেকে পাওয়া এনার্জি দিয়ে আমাদের ওই বিড়বিড় করাটাকেই বন্ধ করে দেওয়া কিছুক্ষণের জন্য। আচ্ছা। এবং বিড়বিড় করে দেওয়া বন্ধ করলে অটোমেটিক্যালি কিন্তু আপনার ফেভারে চলে আসবে। আমাদের জীবনে অনেক সময় অনেক রকম বিপত্তি ঘটে, চারপাশে অনেক উদ্ভট লোক থাকে এবং আমাদের থেকে তারা কাজকর্ম করিয়ে নেয়। এরকম হয়, সবাই খারাপ হয় এমন নয়, কিন্তু আমাদের উপর কিছু বিপর্যয় ঘটে। যেমন আপনাকে বলি, কোনো একটা নামি বা খুব বড় সিনেমা হলে স্বামী, স্ত্রী এবং বাচ্চা তিনজনে মিলে সিনেমা দেখতে গেছেন। গিয়ে তারা বসতে যাচ্ছেন, সেখানে যে গাইড ছিল বলছে, দেখুন আপনি বসছেন ঠিক আছে, আমি জানি আপনি অনেক অর্থ দিয়েই বসছেন, কিন্তু বাচ্চা কাঁদলে কিন্তু আপনাকে উঠে যেতে হবে। উঠে গেলে কিন্তু ঢুকতে পারবেন না। হ্যাঁ, আমরা পুরো টাকাটা নেবো না, অর্ধেক টাকা কিন্তু কেটে নেবো, অর্ধেক টাকা ফেরত দেবো। বলছি ঠিক আছে, তাই হবে, বাচ্চা যেন না কাঁদে। তো স্বামী, স্ত্রী এবং বাচ্চা তিনজনে মিলে সিনেমা দেখছেন। সিনেমাটা শেষ হওয়ার 20 মিনিট আগে স্বামী স্ত্রীকে বলছেন, কি কেমন লাগছে সিনেমা? বলছে, তুমি যেটা করার করো। বাচ্চাকে চিমটি কেটেছে, বাচ্চা ভ্যাঁ করে কেঁদে উঠেছে। স্ত্রী স্বামী সেরকম টাইপেরই মানুষ, ভ্যাঁ করে কেঁদে উঠেছে। চলো, হাফ টাকা তো ফেরত পেয়ে যাচ্ছি। তো আমাদের চারপাশে এরকম থাকে, কাজের জায়গায়, ব্যবসার জায়গায়, সমাজে থাকে। ওই ভ্যাঁ করে কাঁদিয়ে টাকা ফেরত নিয়ে চলে যাবে, সম্মান দেবে না, নষ্ট করে দেবে। তো এদেরকে কবজা করতে গেলে ইউ নিড এনার্জি অফ দ্য সুপ্রিম ডেইটি। আজকের এই ডেটে যে সময় চলছে, একটা পাওয়ারফুল এনার্জি দরকার। সেটা বগালমুখী দিয়ে, কখনো ভুবনেশ্বরীকে দিয়ে, কখনো ধূমাবতীকে দিয়ে, কখনো মহাকালীকে দিয়ে এনার্জি আপনার দরকার, না হলে আপনি বাঁচতে পারবেন না। যখন কোনো বড় জায়গায় কেউ যাবেন, ইউ নিড দ্যাট টাইপ অফ সুপ্রিম পাওয়ার, যার কাছ থেকে আমরা এসেছি, তার কাছে আবার সেই ফিরে যাওয়ার পাওয়ার, যাতে ওই নিঃশব্দতা তৈরি করে একটা সরোবরের মধ্যে দেখবেন চাঁদনি রাতে, পূর্ণিমাতে সুন্দর চাঁদের রিফ্লেকশন, প্রতিবিম্ব কিন্তু পড়ে, সুন্দর দেখতে পাই। যেই একটা ঢিল দিয়ে দেওয়া হয়, সেটা খণ্ড 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 হয়ে যায়। কিন্তু যদি একসাথে 4-5টা ঢিল পড়ে, আর দেখাই যাবে না। তো ভেতরটা আমাদের সেরম হয়ে যায়, ঢিলটা ফেলতেই দেবো না। তার জন্য ইউনিট সাম প্রোটেকশন, ইউনিট সাম পাওয়ার, যে ঢিলই ফেলতে দেবো না, প্রতিবিম্বের মধ্যেই পড়বে। লর্ড আমার সাথেই থাকবে, লর্ড আমার সাথেই আছে, কিন্তু আমরা কিছু ত্রুটি করে ফেলি, সেই ত্রুটির জন্য আমরা বিপদে পড়ি। তার একটা রক্ষার একটা এনার্জি দরকার। দারুণ একটা আলোচনা হলো। দর্শক বন্ধুরাও বেশ 3-4টে পর্ব ধরে এই আলোচনা আমাদের দেখলেন। আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে, এবং ড্রিম ডেস্টিনি কেমন লাগছে সেটাও জানান আনন্দবাজার অনলাইনের পাতায় কমেন্ট করে। আমরা আপনাদের সেই সমস্ত কমেন্টস এই অনুষ্ঠানে পড়ব, তারপর সেখান থেকে স্যারকে না হয় প্রশ্ন করা যাবে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।